মোটামুটি 1 ইঞ্চি প্লেটের একটা কড়াই ছিল, ফ্ল্যাট কড়াই, আর ফায়ার ব্রিক্স দিয়ে সাইডে গাঁথা। সেখানে আগুন দেওয়া হতো নিচ দিয়ে, ওই আগুনটা চিমনির ভেতর দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরোতো। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা আপনাদের বরাবর দেখানোর চেষ্টা করি ইতিহাস, এবং রানীগঞ্জের বুকে এরকম বহু ইতিহাস কিন্তু রয়েছে আমনে সামনে, এবং সেগুলি খুঁজে খুঁজে বার করছি। আজকে যেমন আমরা চলে এসেছি এই রানীগঞ্জের পুরাতন এগারা। সবাই জানেন যে বাংলার বুকে 1777 সালে যে নীল চাষ শুরু করে ব্রিটিশরা, এবং সেই নীল চাষ আজকে আমাদের শুধু হুগলির বলে নয়, আমাদের পশ্চিম বর্ধমান জেলার এই রানীগঞ্জে এই এগারা গ্রামেও কিন্তু একটা শোনা যায় যে এখানেও কিন্তু নীল চাষ হতো। এই যে দেখতে পাচ্ছেন এখন এই চৌবাচ্চা, এই চৌবাচ্চার মধ্যেও কিন্তু আমি এই গ্রামের যারা বাসিন্দা রয়েছেন তার সঙ্গে কথা বলবো। এখানে কাজল চৌধুরী বাবু রয়েছেন, দীর্ঘদিন এই গ্রামের বাসিন্দা, এবং ছোটোবেলায় এই চৌবাচ্চা উনি দেখেছিলেন। এবং দেখতে পাচ্ছেন এই চৌবাচ্চা পরপর অনেকগুলি রয়েছে, এবং এই চৌবাচ্চার যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রমাণ মনে হচ্ছে যেন এখানে নীল চাষ হতো। আমরা আরেকটু ভালোভাবে জেনে নেব। এখানে আমাদের মধ্যে যিনি এই সন্ধান দেন যে এই রানীগঞ্জের বুকে কিন্তু নীল চাষ হয়, আমাদের সবার ভালোবাসার মানুষ গান্ধী বাবু, রবীন্দ্রনাথ গান্ধী স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা ইনফরমেশন তুলে ধরার জন্য। এবং আজকে গৌতমের সাথে স্যারের কেউ পেয়েছি, এবং এখানে গ্রামের বাসিন্দা কাজল বাবুকেও পেয়েছি। তো প্রথমে কাজল বাবুর কাছে আসছি, কি বলবেন, এটা কি একসময় কি নীল চাষ হতো সত্যিকার? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমরা বড়দের মুখে শুনেছি। হ্যাঁ, না, নীলকুঠিটা ওইটার নাম ছিল, নামকরণটা নীলকুঠি, ওটা ছিল আরেকটা আছে, ওটা চিমনি টিমনিগুলো আছে, আর ডিটেলস ওটা দেখা যাবে, জঙ্গল আছে। আর এখানেও আমরা ছোটোবেলায় এই চৌবাচ্চাগুলো খেলেছি। এই চৌবাচ্চাটা ছিল বড়, আর এইখানে আরও দুটো চৌবাচ্চা ছিল। হ্যাঁ, আর এইখানে পাশেই কুয়ো বন্ধ করে দিয়েছি, বাঁদর পড়ে যেত, গরু ছাগল পড়ে যেত, বাচ্চারা পড়ে যাবে, নেড়া কুয়ো, যার জন্য ওটা আমরা ক্লাবের থেকে বন্ধ করে দিয়েছি। আচ্ছা, এই কুয়োতে পাইপ ছিল, কুয়োতে জলও আমরা তুলেছি, জলটা খুব ভালো ছিল না। কিন্তু এটা ব্রিটিশরা করেছে, নিঃসন্দেহ এটা ব্রিটিশের এরিয়া, বেঙ্গল কোল কোম্পানি, সাহেবরা থাকতো। আচ্ছা, তার নেপালিরা আমাদের গ্রাম থেকে ঢুকতে দিত না, আমরা ছোট ছেলে এদিক থেকে ঘুরে দৌড়ে চলে আসতাম। বিশাল ফুল বাগান ছিল, বিভিন্ন ধরনের গাছপালা। তখনই শুনেছি এটা নীল ছিল, নীল চাষ হতো এখানে, নীল তৈরি হতো। চাষটা কোথায় হতো বলতে পারি না, কিন্তু নীল তৈরি হতো। আচ্ছা, হ্যাঁ, নীল তৈরি হতো। এর চিমনিটা ওই দিয়ে কোথাও ছিল, ধ্বংসাবশেষ আমরা দেখেছি, একটা চিমনি ওখানে এখন দাঁড়িয়ে আছে। আচ্ছা, দুটো নীলকুঠি আমাদের স্পট আছে, এখানে নীল তৈরি হতো। আচ্ছা, চাষ কোন জমিতে হতো? নিশ্চয়ই আশেপাশের এই জমিতেই হতো কোথাও। আচ্ছা, হ্যাঁ, এগুলো ব্রিটিশদের তৈরি, একদম নিঃসন্দেহে, গ্যারান্টি। আচ্ছা, আমরা আরেকটু প্রামাণ্য হিসেবে পাবো স্যারকে। স্যার খবরটা পেয়েছিলেন, প্রথম জানান আমাকে। তো স্যার এই ব্যাপারে কি বলবেন যে রানীগঞ্জে এই পুরাতন এগারা যে নীল চাষ? মোটামুটি যে ইতিহাস আমি পড়েছি, যদিও ইতিহাসে আমি খুব কাঁচা অঙ্কের লোক, তো যেটুকু পড়েছি যে বর্ধমান, বীরভূম এই জায়গাগুলোতে নীল চাষ হতো। হুগলি নীল, হ্যাঁ, ওগুলো 24 পরগনা, তো বর্ধমানে হতো কি না আমি বারবার খুঁজেছি। পেতে পেতে দুটি লোকের সন্ধান পেয়েছিলাম, আমি আজ তাদের নাম বলতে পারবো না। অনেক বয়স্ক একদিন এই পথ দিয়ে যাওয়ার সময় তিনি বললেন যে গান্ধীবাবু, আপনি কি জানেন এই বর্তমানে এইখানে একটা জায়গা আছে যার নাম নীল দিয়ে? আমি বলি না ভাই, সত্যি যাই না। তো চলুন আপনাকে আমি সেই পথে নিয়ে যাব। দিয়ে এলাম, যখন এই 11 গ্রাম ঢুকছি, সামনে এই চিমনিটিকে দেখতে পেলাম, মনে পড়লো। বয়স হয়ে গেছে তাই স্মৃতি একটু বিভ্রম করতে পারে। তো সেখানে জায়গাটারই নাম হচ্ছে নীলকুঠি। হ্যাঁ, অটোওয়ালা যারা ওখানে তারা মোটামুটি জানে নীলকুঠি বললে। তো আমরা যে ওটা, হ্যাঁ, নীলকুঠি বললেই, তার মানে এটা নীল হতো, তার প্রামাণ্য তথ্য। ওই বয়সের লোকটা এখন আর নেই, তবে যতটা সম্ভব আমরা কাছে পৌঁছাবার চেষ্টা করছি। এবং গৌতম তো প্রচণ্ড পরিশ্রম করে এই ব্যাপারে, সেই জন্য গৌতমকে আমি খবরটা দিলাম যে তুই এটা ব্লগে নিয়ে আয়। তো আজকে যাক সাকসেসফুল এলো 10টার সময়। খুব ভালো লাগছে এসে, শুধু ওইটা করতে গিয়ে আমরা যে কত কি জানলাম, আর কত হিরেমানিক যে লুকিয়ে থাকে বিভিন্ন জায়গায়, সেটা আমি বহুদিন আগেই বিভিন্ন বক্তৃতায় বলেছি যে রানীগঞ্জ মানে উপরে অনেক হিরো, আবার ভিতরে কালো হিরে, এই দুটো নিয়ে রানীগঞ্জ। তো এখন দেখছি গাছ গাছালি। তারপর দেখুন আরেকটা স্যার প্রামাণ্য হচ্ছে যে নীল যেখানে চাষ হতো সেখানে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আর কোনো চাষ কিছু হবে না, আর চাষ হয় না। সেক্ষেত্রে এখানেও তাই, এখানেও তাই। হ্যাঁ, মানে এখানেও কিছু আর ফলন কিছু আর কোনো ফলন নাই। বড় বড় বৃক্ষ,
হ্যাঁ। বিশাল গাছ ছিল, বিশাল জঙ্গল ছিল, আমরা বিশাল গাছে গাছে উঠতাম, প্রচুর গাছ ছিল। আচ্ছা পাশে ওই জমিদারি অফিস চলে যাওয়াতে তার পুরনো ভগ্নাবশেষ বিল্ডিংগুলো পিছনে আছে, আর কিছুটা নিয়ে এই নতুন আমাদের হাই স্কুল তৈরি হয়েছে। আচ্ছা হ্যাঁ। কিন্তু যে স্যার এইগুলো যে আমাদের ইতিহাস বহন করে চলেছে, এই যে এত এত সুন্দর এই যে চৌবাচ্চাটা দেখা যাচ্ছে, এটা যাতে রক্ষণাবেক্ষণ করা যায়, এটা যদি এই এটা ব্যাপারে তো- কিছু ভেবেছেন, মানে কিছু এটা তো- বলেছেন করেছেন গ্রামবাসী হিসেবে? এটা সরকারি পক্ষ থেকে করা উচিত, আমরা মৌখিকভাবে বলেছি। হ্যাঁ, এরকম কিছু দীনবন্ধু স্মৃতি হিসেবে করতে পারে। দীনবন্ধু মিত্র যে নীল দর্পণ লিখেছেন, তার ধরেই কিন্তু আমার এই সমীক্ষাটা ছিল, যেটাতে আমি আমার ছাত্র গৌতমকে পেয়ে গেলাম যে দীনবন্ধু মিত্রে 24 পরগনায় যে চৌগাছিয়ায় এখনও নীল চাষ হয় এবং সুন্দর করে সেখানে লেখা আছে সব। তা আমি হচ্ছে আমার রানীগঞ্জে, তারপর তো আপনাদের বললাম কিভাবে আমি রানীগঞ্জেও খোঁজ পেলাম, তাই নিয়ে এসেছি। আমার খুব ইন্টারেস্ট আছে এইসব ব্যাপারে। তো আপনারা প্রশাসন থেকে রক্ষণাবেক্ষণ চিন্তা করা। করবেন, ভালো লাগছে, একটু লক্ষ্য খুবই ভালো লাগছে। লাগবে দেখতে। ইতিহাস যারা পড়বে, বাচ্চা ছেলে, হ্যাঁ, স্কুলের ইতিহাস হ্যাঁ, ছেলেগুলো পড়বে, হ্যাঁ। ছেলেগুলোকে যখন ব্রিটিশ পিরিয়ডের ইতিহাস পড়ানো যাবে, এই ব্রিটিশরা এইখানে নীলকুঠি চাষ করেছিল, এই নীলে এটা বোঝানো যাবে, খুব এইটুকু সুন্দর। বোঝানো যাবে, প্র্যাকটিক্যাল দেখানো যাবে, আচ্ছা। ওদের ভালো লাগবে। তো বন্ধুরা, আপনাদের সামনে আমি এই মুহূর্তে সেই নীল যেখানে এটা কিভাবে কি হতে পারতো, মানে এই চৌবাচ্চায় কি কাজটা হতো বলে মনে হয় আপনার? দেখাচ্ছেন আর কি। এটা তো না দেখা সম্বন্ধে কিছু বলা মানে আর অনেক কিছু মানে এখানে নীল ওটা- চাষ এটা না দেখে কিছু বলতে পারবো না, তবে এটা নীলের চাষ হতো। নীল অটোওয়ালাটা নীল বললো, যে স্যার, এখানে আসবো, কোনো পয়সা একটা নেই। গাছের পাতা আসুক। তাকে ফুটিয়ে তাকে কিছু করে হতো, সেই সকল ভগ্নাবশেষ দর্শনগুলো আরো আছে, আমি দেখিয়ে দিতে পারি। হ্যাঁ, এবং এখানে এই যে সিঁড়ি করা আছে, এখানে নিচে নেমে কি মানে একটা আপনার আমরা যেহেতু যখন বয়স্ক গেছি মানুষ- তখন নিচে নেমে কিছু নেই, তখনকার দিনে সিমেন্ট ছিল না তো, হ্যাঁ। ওই চুনা পাথর দিয়ে হ্যাঁ। প্লাস্টার মতন করা ছিল। হ্যাঁ। হ্যাঁ, জল টল কিচ্ছু ছিল না। এবং ছোটবেলায় আপনি লোহার পাতটাও দেখেছিলেন, লোহার পাত একটা সেটা কিছু, ওই হ্যাঁ। জমিদারি অফিসে হ্যাঁ। পরবর্তীকালে জমিদারি অফিসটা হয়ে যায় কোলের অফিস, হ্যাঁ। আর এটা শাকতরিয়ায় চলে যায়। হ্যাঁ, এই বেঙ্গল কোল কোম্পানির হেড অফিস ছিল এখানটাই, এটা পরবর্তীকালে শাকতরিয়ায় চলে যায়। এই ভগ্নাবশেষ অফিসে কেউ দেখাশোনা নাই, আমরা লুকোচুরি খেলতাম, আচ্ছা। ভাঙা লোহা টোহা এই সেই, তার মধ্যে যে তখনকার দিনের হাম্বর বিশাল, তার ছেনি ম্যানুয়াল যে পাথর কাটা সেই সব সরঞ্জামগুলো দেখেছি আমরা। আচ্ছা, তো সে দেখতে পাচ্ছেন সে স্মৃতি বিজড়িত জায়গা। এই মুহূর্তে আপনাদের সামনে সে ব্রিটিশ আমলে যে নীল চাষ হতো, এখানে নীল বিদ্রোহ হয়েছে আপনারা সবাই জানেন, এবং যে নীল চাষ করার জন্য যে জলের দরকার, সেই জলটাও এখানে দেখুন প্রামাণ্য স্বরূপ। এখানে একটা কুঁয়ো ছিল, এই কুঁয়ো পরে এখানে বুঝিয়ে দেওয়া হয়, দেখতে পাচ্ছেন এই সেই কুঁয়ো। এই কুঁয়োটাও কিন্তু এখনও তার স্মৃতিচিহ্ন রয়েছে, দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, এবং চিমনিতে আমরা এবারে যাব। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি ঠিক সেই জায়গায়, রানীগঞ্জের এই পুরাতন এগারা এবং এই যে বাইপাস যাওয়ার এই যে রাস্তা, ঠিক এইখানেই নীলকুঠি বলে যে জায়গা, এবং সেই ব্রিটিশ আমলের নীল চাষ, এই যে নীল চিমনি দেখা যাচ্ছে আপনাদের সামনে তুলে ধরছি। এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেখানে নীল চাষ হতো, সেখানে পরবর্তী ক্ষেত্রে কোনো কিছু সেই জমি উর্বরতা থাকতো না, কোনো কিছু চাষ হতো না। এখন দেখতে পাচ্ছেন সে আগাছাই দখল করে নিয়েছে এই জমি। এই মুহূর্তে আপনাদের সামনে আমি সেই কিছু স্মৃতি, সেই ইতিহাস তুলে ধরছি। এখানেও দেখুন, এখানে কিছু চৌবাচ্চা রয়েছে, এবং সেই চিমনির পাশে সেই চৌবাচ্চা আপনাদের সামনে। হ্যাঁ, বলুন। নীল ভেজানো হতো, নীল সিদ্ধ করা হতো, আমরা লোকমুখে শুনেছি। আচ্ছা। হ্যাঁ, এই চিমনিতে ধোয়া উঠতেও দেখি নাই। আচ্ছা। সম্ভবত এটা 250-300 বছর হবে। হ্যাঁ, ব্রিটিশরা 1777 সালে ব্রিটিশের তো যখন, নিশ্চিত এই এরিয়াটা ব্রিটিশের তৈরি। হ্যাঁ, আমরা এখানে এই ছোট ছোট যে চৌবাচ্চাগুলো আছে, হ্যাঁ। ভগ্নাবশেষ, হ্যাঁ। এর মধ্যে লুকোচুরি খেলতাম। আবার বর্ষার সময় উঠে দৌড়ে এসে কে আগে দেখতে পারে, হ্যাঁ। না, এর মধ্যে যদি কচ্ছপ পড়েছে, কচ্ছপ তো উঠতে পারে না, সেই কচ্ছপটা ধরে নিয়ে যেত। আচ্ছা, ও এখানে কচ্ছপ। আচ্ছা, 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 আচ্ছা। সেইগুলি নেওয়ার জন্য দেখুন, আজকে ইতিহাস খুঁজতে খুঁজতে আমরা সেই রানীগঞ্জের এই এগারা গ্রামে যে নীল চাষ হতো তার সেই প্রামাণ্য আপনাদের সামনে তুলে ধরছি। পরপর দেখতে পাচ্ছেন এখানে চৌবাচ্চা, তার সঙ্গে এই যে দাঁড়িয়ে রয়েছে সেই ইতিহাস, সেই নীল চিমনি আপনাদের সামনে। চুলো, দুটো চুলো, তিনটে চুলো, চারটে চুলো। আচ্ছা, ওইটা বড় একটা চৌবাচ্চা, সরি, আচ্ছা, ওই একটা বড় চৌবাচ্চা, এই একটা বড় চৌবাচ্চা, দুটো চৌবাচ্চা,
এটা 3টে চৌবাচ্চা, হ্যাঁ। ওখানে ছোট একটা 4টে, ওই হ্যাঁ। ছোট একটা 5টা। আচ্ছা। এই 5টা চৌবাচ্চা এখানের মধ্যে ছিল। আচ্ছা। ওই লাস্ট ওয়ালটা ওই যে 25 ইঞ্চি গাত্র আচ্ছা, আচ্ছা, ওয়াল ছিল, ওই দিকের ওয়ালটা আছে, বাকি ওয়ালগুলো তো দেখতে পাচ্ছেন এখানে পর পর কিন্তু সেই চিমনি এবং এখানে কিন্তু খুব সাপের উপদ্রব রয়েছে, তবুও গৌতমের সাথে কিন্তু কোনোরকম আমরা সাবধানতা অবলম্বন করে যেতে হবে। এবং এই সেই দেখতে পাচ্ছেন সেই গাছটি, এবং এইখানে কিন্তু এই শেষ এই আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে পাচ্ছেন গৌতমের সাথে এই সেই নীল চাষ, এবং এইখানে সেই চৌবাচ্চা যেখানে নীল এখানে হ্যাঁ নীলকুঠি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের মধ্যে এখন স্যার রয়েছেন যিনি আমাকে এই ইনফরমেশনটা দিয়েছিলেন যে রানীগঞ্জের বুকে ওই নীল চাষ হতো। স্যার কি বলবেন আজকে জায়গায় এসে? দারুণ লাগছে এসে, এবং ইতিহাসের সাক্ষী থাকলাম। এর মধ্যে যে পথিকৃৎ আমি দুঃখিত যে প্রথমে এই দুটো নাম আমি মেনশন করিনি। তা হচ্ছে ফণীভূষণ মণ্ডল শ্রদ্ধেয় মাস্টারমশাই বল্লভপুরে, তার ভাই বাসুদেব মণ্ডল আমার শিক্ষক এবং আমার সহকর্মী এবং আমার ছাত্র সবই। তো সে এই ব্যাপারটা কনফার্ম করেছিল, কারণ আমার একটা সন্দেহ হয়েছিল যে এটা বটে কি না। হ্যাঁ, তো চিমনিটা দেখেছিলাম বলে আমি আমার প্রিয় ছাত্র গৌতমকে বারবার ইনিশিয়েট করেছি যে চল যাও। তো আজকে স্যারের জন্য আজকে আমরা সেই ইতিহাসকে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই স্যারকে, এবং অসংখ্য ধন্যবাদ জানাই এই এগারা গ্রামের বহুদিন ধরে রয়েছেন কাজল চৌধুরী বাবুকে। এবং এই রকমভাবেই আরও আগামী দিনে আপনাদের সামনে এই রানীগঞ্জের বুকে লুকিয়ে থাকা ইতিহাসকে আপনাদের সামনে তুলে ধরবো। শুধু আপনারা চোখ রাখুন গৌতমের সাথে। বন্ধুরা, আজকের মতো এখন এখান থেকে বিদায় নিচ্ছি, আবার আসবো একটি নতুন ব্লগ নিয়ে। দেখতে থাকুন গৌতমের সাথে, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।